এই করতে করতে বসিলা ব্রিজ পার হয়ে গেলাম, কেরানীগঞ্জে পড়ে গেলাম। সেখানে যে আসলে একজন ডাক্তার সাহেব সৌদি প্রবাসী, উনি তার বাড়ি দিতে রাজি হলেন, দোতলা বাসা। সেই বাসাতেই শুরু করব কিনা এই চিন্তা যখন করছি, তখন দেখি যে তার এন্ট্রান্স ভালো না, একজন মানুষ ঢুকতে পারবে আর কেউ ঢুকতে পারবে না, যার কারণে ওইটা আমরা ওয়েটিং লিস্টে রাখলাম। আমরা শুরু করলাম অন্য বাড়ি। তো ইউকে প্রবাসী এক ডাক্তারের সাথে কথা হলো, তার বাবার মাধ্যমে, তার ভাইয়ের মাধ্যমে। উনি ওনার বাসার উপর দোতলায় থাকেন, ওনার বাবা এবং ভাইরা, আর নিচের তলাটা কমপ্লিট করেননি। তা আমরা বললাম যে ওইটা আমরা করে নিব, আমরা আমাদের মতন সাজিয়ে নেব। তখন আমি একাই, আমার সাথে কঠিন কাজ, তবে আমি জানি, তোমাকে চিনি, তুমি যদি মনে করো করবা তাহলে তোমাকে ফেরানো যাবে না। তো সেই জায়গা থেকে সে আমাকে বললো, যদি তোমার হেল্প লাগে আমি থাকবো, বাট তুমি যেহেতু করবা বলছো করো, ঠিক আছে, আল্লাহর উপর ভরসা করে যেহেতু করতে হচ্ছে, আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হচ্ছে, তুমি করো। এই তখন থেকে যাত্রা। এরপর ইউকে প্রবাসী ডাক্তার আমাদেরকে আসলে বাসাটা দিল না। ফাইনালি 1.5 মাস নেগোসিয়েশন হয়, কন্ট্রাক্ট এগ্রিমেন্টের ড্রাফট তার কাছে কয়েকবার নিয়ে যাওয়া হয়, তার সাথে টেলিফোনে কথা হয়, তার বাপ ভাইরা তাকে ছবি তুলে পাঠায়। শেষে যেদিন সাইনিংয়ের ডেট, সেদিন উনি আমাদেরকে হতাশ করলেন যে আমরা দিচ্ছি না। তাদের ভয় যে আমরা আসলে কি না কি করি, পরবর্তীতে তার বাসা দখল করে ফেলি, নানা রকমের কথাবার্তা পরে শুনছি আমরা। পরে আমি বলি যে না, আমি তাহলে ওই বাসাটাতেই শুরু করব, যেই বাসাটা আমাকে এক ডাক্তার সাহেব দিচ্ছেন সৌদি প্রবাসী, যার এন্ট্রান্স ভালো না, যত প্রতিকূলতায় ওখানে যখন শুরু করতে গেলাম, তো সেইখানে যাই আসলে প্রায় 4.5 লাখ টাকার মতন খরচ করলাম। বিভিন্ন রকমের ব্যাগ তৈরি করা, এই সিকিউরিটি গ্রিল লাগানো, নানাবিধ সিসিটিভি লাগানো, সব কিছু করে ওখানকার এলাকাবাসী হঠাৎ করে শুনলাম যে তারা করতে দিবে না। কেন? তাদের সাথে কথা বলা হলো, তারা বললো এখানে হাসপাতাল হবে না, গ্রামের ভিতরে হাসপাতাল হবে না। তো আমরা বোঝানোর চেষ্টা করলাম, ভাইয়া এটা হাসপাতাল না, এটা হচ্ছে এই ধরনের মানুষদের নিয়ে কাজ করবো আমরা। তারা তখন বললেন যে না, তাহলে তো আরোই দিব না, এটা পাগলাগারদের জায়গা না, এটা ঠিক আছে, ভালো কথা। প্রতিদিন অফিস করতাম, অফিস করে আমি এই রাতের বেলা আর ভাই সহ, এই হাফিজ সাহেব সহ, আমরা প্রত্যেকটা বাইকে করে যাই তাদের ওখানে, ঢাকা মোহাম্মদপুর থেকে এই বসিলা ব্রিজ পার হয়ে তাদের গ্রামে, যে প্রত্যেকটা যারা নেতৃস্থানীয় ব্যক্তি ছিল তাদের সাথে কথা বলে তাদেরকে রাজি করানোর চেষ্টা করেছি। এইভাবে রাজি করাতে একটা গ্রুপ ছাড়া বাকি সবাই রাজি হয়ে গেল। ওয়ার্ড কমিশনার বললেন, ওয়ার্ড কমিশনারের সাথে পার্সোনালি দেখা করলাম, উনি বললেন যে এটা করতে দেওয়া যাবে না, কারণ হচ্ছে যে একটা গ্রুপ চাচ্ছে না করতে দিতে, এটা যা ঝামেলা হবে আমার এলাকায়, তো আপনি যদি অ্যাগ্রি করতে পারেন তাদেরকে। পরে মসজিদ কমিটিদের কাছে গেলাম, মসজিদ কমিটি বললো ঠিক আছে, আগামী শুক্রবার বাদ মাগরিব আপনারা আসেন, আমরা ওদেরকে ডাকবো, আপনার সামনাসামনি কথা বলে দিব, আপনারা ম্যানেজ করবেন। আলহামদুলিল্লাহ আমরা ওই শুক্রবারে মাগরিবের নামাজে আমাদের আপন ঘর যেটা শুরু করলাম ওই বাসাটা ভাড়া নিয়ে, ওইখান থেকে আমরা যখন মাগরিব নামাজ পড়ে যাচ্ছি মসজিদের দিকে, তখন মুয়াজ্জিন সাহেব দৌড়ে আস্তে আস্তে বললেন যে স্যার যেতে হবে না, মসজিদ কমিটি এটা ম্যানেজ করে ফেলেছে। এখান থেকে আমাদের কনফিডেন্সটা বাড়লো যে ভালো কাজে সাহায্য আসবে উপর থেকে, ঠিক আছে। এইবার শুরু করি আমরা। আসলে আপনঘর কি, আপনঘর আসলে একটা অলাভজনক প্রতিষ্ঠান, শুধুমাত্রই আল্লাহ সন্তুষ্টির বিধানের জন্যই আমরা আমি করেছি। এখন আমার সাথে আসলে এটা আমি নাই, এটা হচ্ছে আমরা করেছি। এখানে আমার একজন যে আমার আপনঘর দেখতে গেছেন, আমার কলিগ, আমার মসজিদের মুসল্লি, তারা এক বিভিন্ন পেশায়, তারা দেখতে গিয়ে বলছে ভাই এটা করেন আপনি, আমাকে কি রাখা যাবে, আমি কি থাকতে পারি? দে টুক অ্যাজ এ অপরচুনিটি, যেটা আমি মনে করি যে আমাকে এখানে আল্লাহ এরকম একটা প্রতিষ্ঠানের সাথে এই চিন্তা ভাবনা করা, প্ল্যানিং করা বা অ্যাড করা, এটা হচ্ছে আমার জন্য একটা অপরচুনিটি, মানে আল্লাহর জন্য কাজ করতে পারা। যেটা সোহেল, আমি অবাক হয়ে গেলাম যে সোহেল আমাদের কর্মী এইখানে কেয়ার গিভিং সার্ভিসটা দেয়, সেবা দেয়, সে বলে গেল যে এটা আসলে সবাই করতে পারে না। সত্যি কথা, আপনি চাইলেও তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন না, আপনি চাইলেও আপনি কি বলে এই ইসরাকের নামাজ পড়তে পারবেন না, আপনি চাইলেও দান করতে পারবেন না, পকেটে টাকা নিয়ে ঘুরবেন। আমি নিজে ঘুরছি যে পকেট আজকে দান করবই, আল্লাহ আমাকে তৌফিক দেয় নেই, আমি দান করতে পারিনি। এমনও দিন গেছে আমার পকেটে নাই টাকা, সেদিন দান করার জন্য অনেক সুযোগ চলে আসছে। এটা হচ্ছে আমরা চাইলে আসলে ভালো কাজ করতে পারবো না, এটা সত্যি কথা, এবং এইটাই একমাত্র খাঁটি কথা। তো যাই হোক, প্রথমত আমি আরেকটু পিছনে ফিরে যাই। আমি আসলে চাকরি করে এসেছি, বা আমার প্রফেশন ছিল, আমি গ্রামীণ ফোনে ছিলাম 2006 থেকে 2009 পর্যন্ত হেড অফ কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে। এর আগে ছিলাম ইউনিকল নামে আমেরিকান ওয়েল গ্যাস কোম্পানিতে কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে।
তারপরে কেয়ারে ছিলাম প্রকুরমেন্ট ম্যানেজার হিসেবে। এরপরে 2009 থেকে 2017 পর্যন্ত হেড অফ সাপ্লাই চেন রবি এজিয়াটা, অর্থাৎ রবি যে মোবাইল ফোন দেখেন এই কোম্পানির আমি হেড অফ সাপ্লাই চেন ছিলাম 2017 থেকে 9 থেকে 2017 পর্যন্ত। এখানে প্রায় 7-8 বছর আমি এখানে হেড অফ 10-15 জন ছিল আমাদের। এরপরে বাজেট 17 থেকে 2000 আপনার এই 23 পর্যন্ত আমি ছিলাম 110 বাংলা লিংকের হেড অফ প্রকুরমেন্ট হিসেবে। পরবর্তীতে আমি 2023-এ চাকরি ছেড়ে দিই। চাকরি ছেড়ে দেওয়ার বিভিন্ন কারণ ছিল। একটা ছিল আমার হেলথ, কারণ এই প্রাইভেট অর্গানাইজেশনে কাজ করতে গিয়ে আসলে যে পরিমাণ পরিশ্রম, যে পরিমাণ টেনশন, যে পরিমাণ নিতে হয়, বিশেষ করে সাপ্লাই চেন অর্থাৎ কন্ট্রাক্টর এখানে ঝড়